determination of TTT. স্যার এইটাই যে পেজ ছিল ওই পেজে স্যার। আচ্ছা, এখানে দেখো, এখান থেকে শুরু টিটিটি ডায়াগ্রাম। সো এই টিটিটি ডায়াগ্রামটা হচ্ছে টাইম টেম্পারেচার ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। অর্থাৎ কোন একটা স্যাম্পলকে যদি আমরা রূপায়ণ আসো, তো টাইম এবং টেম্পারেচারের সাথে সাথে যে ট্রান্সফরমেশন ঘটে সেটার একটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখাই। মনে করো কেমিক্যাল কম্পোজিশন আমরা কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ করব না, কিন্তু তার প্রপার্টিজ গুলো চেঞ্জ করব, যেটা আমরা হিট ট্রিটমেন্ট সাধারণত ইউজ করি। এই ডায়াগ্রামটা প্রধানত রিলেটেড হচ্ছে হিট ট্রিটমেন্টের সাথে। মনে করো আমরা 0.8% এর একটা স্টিল নিলাম, যেটাকে বলা হয় ইউটেকটয়েড স্টিল। এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে হাইপো হতে পারে, হাইপার হতে পারে। আমরা ধরলাম হচ্ছে 0.8% এর স্টিল, যেটাকে আমরা বলি ইউটেকটয়েড স্টিল, যার মাধ্যমে আমরা পারলাইট পাই। পারলাইট হচ্ছে অল্টারনেটিভ লেয়ার অফ ফেরাইট এন্ড সিমেন্টাইট, যেটা তোমরা গত ক্লাসে দেখছো। জাস্ট অল্টারনেটিভ লেয়ার, অর্থাৎ একটা তৈরি হলে পরবর্তীতে আরেকটা তৈরি হবে, পাশাপাশি তৈরি হতেই থাকবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ পর্যন্ত না অস্টানাইট কনভার্টেড টু পারলাইট চলতে থাকবে। তাহলে আমরা মনে করো অস্টানাইটের একটা স্যাম্পল, অস্টানাইট অর্থাৎ পারলাইটের একটা স্যাম্পল হিট করলাম, হিট করে তাকে অস্টানাইটে নিয়ে গেলাম। অস্টানাইটে কখন হবে? যখন আমরা ইউটেকটয়েড টেম্পারেচারের উপরে যাব। তাহলে ইউটেকটয়েড টেম্পারেচার যদি 727 বা 723 যে কোনো একটা হয়, এই দুটোর ভিতরে একটা হয়, তো 727-এর উপর যদি আমরা যাই, ফর এক্সাম্পল 800 ডিগ্রি বা 750 ডিগ্রি, যে যে কোনোটা টেম্পারেচারে যদি আমরা নিয়ে যাই এবং স্যাম্পলটাকে যদি কিছু অনেক সময় রেখে দেই, তাহলে কি হবে? সে অস্টানাইটে কনভার্ট হয়ে যাবে। যদি অস্টানাইটে কনভার্ট হয়, আমরা এই টেম্পারেচার অর্থাৎ এই টেম্পারেচারের উপরে গেলে, এই টেম্পারেচার হচ্ছে ইউটেকটয়েড লাইন, এই টেম্পারেচার লাইন হচ্ছে ইউটেকটয়েড লাইন, যেটা 727। তার উপরে যদি স্যাম্পলটা নিয়ে যাই, তাহলে হবে কি? অস্টানাইট। এখন এই অস্টানাইট থেকে আমরা স্যাম্পলটাকে একটা পার্টিকুলার টেম্পারেচারে হিট কুল করব। যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার ফিক্সড করলাম যে আমরা T2 টেম্পারেচারে তাকে কুল করব। T2 টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ এই টেম্পারেচারের একটা বাথ নিলাম, সলিউশন বাথ, যেখানে সলিউশন থাকবে, থাকতে পারে, এবং এই ওয়াটারের টেম্পারেচার আমরা মেইনটেইন করব T2 কনস্ট্যান্ট টেম্পারেচার। এই টেম্পারেচারে যখন আমরা স্যাম্পলটাকে রেখে দেব, তো একটা কিছু সময় পর সে কি করবে? ট্রান্সফরমেশন, কারণ অস্টানাইট তো এই টেম্পারেচারের উপর স্টেবল, তার নিচে যখন টেম্পারেচার আসবে তখনই সে কি করবে? অস্টানাইট থেকে কনভার্ট হতে শুরু করবে পারলাইট। পারলাইট কি করে কনভার্ট হবে? সিমেন্টাইট তৈরি করবে আর ফেরাইট তৈরি করবে, সিমেন্টাইট এবং ফেরাইট। এখন মনে করলাম যে এখানে এই এই টাইমে এসে, অর্থাৎ এখানে স্টার্টিং টাইম, এই টাইমে এসে পারলাইট শুরু হলো। পারলাইট এই টেম্পারেচারে এই টাইমে এসে শুরু হলো, ট্রান্সফরমেশন শুরু করলো। আমরা কিছু সময় পর, আরো কিছু সময় পর, একটু সময় পর কি করলাম? স্যাম্পলটাকে বের করে তাকে মেটালোগ্রাফিক বা মেটালোগ্রাফিক ভাবে তার কম্পোজিশনটা বা তার মাইক্রোস্ট্রাকচারকে ইভালুয়েট করলাম, মেজার করলাম যে কত পার্সেন্ট পারলাইট হয়েছে এবং কত পার্সেন্ট অস্টানাইট রয়ে গেছে। প্রত্যেকটা কিছু টাইম পর পর, কিছু টাইম পর পর আমরা প্রত্যেকটা টাইম পর পর আমরা কি অনেকগুলা টাইমে তাকে মেজারমেন্ট করলাম, ইভালুয়েট করলাম যে কত পার্সেন্ট হইলো। আমরা দেখলাম যে এই টাইমে এসে তার 50% পারলাইট কমপ্লিট হয়েছে, এবং এই টাইমে এসে তার 100% পারলাইট কমপ্লিট হয়েছে। তাহলে প্রত্যেকটার একটা স্টার্টিং টাইম আছে, এবং একটা তার মিড টাইম ধরলাম যদি 50% একটা টাইম আছে, এবং 100% একটা টাইম আছে। তাহলে তিনটা টাইম আছে। এই তিনটা টাইমে যদি আমি একটা গ্রাফ পেপারে প্লট করাই, এখানে একটা স্টার্টিং টাইম, এখানে একটা ফিনিশ টাইম, দুইটা টাইম এবং একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে আমরা কিন্তু এই গ্রাফে দুটা পয়েন্ট পাবো। সিমিলারলি আরো টেম্পারেচার নিলাম আমরা, ফর এক্সাম্পল T1 টেম্পারেচার নিলাম, T3 টেম্পারেচার নিলাম, T4 টেম্পারেচার নিলাম, অনেকগুলা টেম্পারেচার নিয়ে, এবং স্যাম্পলটাকে বিভিন্ন একই ম্যাটেরিয়ালে 0.8% এর স্যাম্পলকে আমরা কি করলাম? বিভিন্ন টাইমে তাকে এক্সামিন করলাম। এক্সামিন করার ফলে আমরা যে ডায়াগ্রাম, অর্থাৎ একটা স্টার্টিং টাইম পাবো আর একটা ফিনিশ টাইম পাবো। এই দুইটা টাইমকে যদি প্লট করি, তাহলে আমরা সি টাইপের কার্ভ পাই, অল্টারনেটিভ সি বলা হয়। এই সি টাইপের কার্ভকে আমরা বলি টিটিটি ডায়াগ্রাম। ওকে, টিটিটি ডায়াগ্রাম। তাহলে টিটিটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোনো ম্যাটেরিয়ালের ট্রান্সফরমেশন কত টাইমে হয় সেটাকে মেজার করতে পারি, এবং কত পার্সেন্ট কত টাইমে ঘটে, তাহলে আমরা তার মেজারমেন্ট করতে পারি। তাহলে আমরা যদি
এই টেম্পারেচার এবং টাইম গুলা পেয়ে যায়, তাহলে একটা প্লট তৈরি করা সম্ভব। সেই প্লটটাকে আমরা বলি টিটিটি ডায়াগ্রাম। এই সি এর একটা নোজ আছে, এই নোজটাকে বলা হয়, নোজ পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টের যদি আমরা মনে করো পারলাইট চাই না, কোন একটা স্যাম্পলকে আমরা হিট করে অস্টানাইটে গিয়ে পারলাইট না তৈরি করে আমরা তৈরি করব ভেরি হার্ড ম্যাটেরিয়াল, যেটার নাম হচ্ছে মার্টেনসাইট। যদি মার্টেনসাইট তৈরি করতে চাই, তাহলে আমাকে এই নোজ এরিয়াকে অ্যাভয়েড করতে গেলে হায়ার কুলিং রেটে যেতে হবে, অর্থাৎ কুলিং রেট ফাস্টার হতে হবে। এগুলো কিন্তু স্লোয়ার কুলিং রেট, অর্থাৎ আমরা কুলিং করতেছি স্লো রেটে। তাহলে ফাস্টার কুলিং রেটে যদি যায়, তাহলে আমরা কোন একটা স্যাম্পলকে হিট করে ডাইরেক্ট কুল ওয়াটারে কোয়েন্স করে দেব, ঠান্ডা করে ফেলবো। ফলে কি হবে, আমরা দ্রুত কুলিং ঘটবে, সেটা আর আইসোথার্মাল থাকবে না, সেটা হচ্ছে অ্যাথার্মাল কন্ডিশন, মানে টাইমের সাথে সাথে টেম্পারেচার ইনস্ট্যান্ট টাইমে ড্রপ করবে। ফলে আরেক ধরনের মাইক্রোস্ট্রাকচার পাওয়া যায়, সেটার নাম হচ্ছে মার্টেনসাইটিক স্ট্রাকচার। মার্টেনসাইট শুরু হবে এই টেম্পারেচারে যখন সে ক্রস করবে। এই টেম্পারেচার যখন ক্রস করবে তখন মার্টেনসাইট ট্রান্সফরমেশন শুরু করবে। মার্টেনসাইট ট্রান্সফরমেশন ফিনিশ হবে, মার্টেনসাইট ট্রান্সফরমেশন ফিনিশ হবে এই টেম্পারেচারে। মাঝখানে আরেকটা লাইন আছে যেটাকে বলা হয় 50%। তাহলে এই দুইটাকে আমরা বলি মার্টেনসাইট স্টার্টিং টেম্পারেচার, আর এটা হচ্ছে ফিনিশ টেম্পারেচার। তাহলে মার্টেনসাইট হচ্ছে পারলাইটের স্ট্রাকচার না, পারলাইট হচ্ছে সাব স্ট্রাকচার, আর মার্টেনসাইট হচ্ছে ভেরি হার্ড স্ট্রাকচার। তো সব স্ট্রাকচারে যদি আমরা হার্ডনেস মেজার করি, হয়তো বা 34 বা 35 পেতে পারি হার্ডনেস ভ্যালু, এইচভি। হ্যাঁ, সেখানে রক অয়েল হার্ডনেস, ফর এক্সাম্পল রক অয়েল হার্ডনেস পেলাম 34, সেক্ষেত্রে মার্টেনসাইটের পাওয়া যায় 64 বা 65, প্রায় ডবল। ওকে, প্রায় ডবল। তাহলে মার্টেনসাইটের ভেরি হার্ড টেস্ট পাওয়া যায়। তাহলে আমরা এই কার্ভের মাধ্যমে কোনো একটা ম্যাটেরিয়ালের যদি একটা পার্টিকুলার প্রপার্টিস পেতে চাই, তাহলে সেই প্রপার্টিসটা এই কার্ভের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি। যে কোনো ম্যাটেরিয়ালকে আমরা কনভার্ট করতে পারি উইথাউট চেঞ্জিং দ্য কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ না করে আমরা ম্যাটেরিয়ালের বিভিন্ন কম্পোজিশন স্ট্রাকচার পেতে পারি। এই স্ট্রাকচারের ফলে তার মেকানিক্যাল প্রপার্টিস গুলো চেঞ্জ হয়, ফলে আমরা একটা পার্টিকুলার প্রপার্টিস পেতে পারি, একটা পার্টিকুলার সার্ভিসে তাকে আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে টিটিটি ডায়াগ্রাম। এই সি ডায়াগ্রামটা জাস্ট তোমাদের এক্সামে ড্র করতে হয়, ভেরি সিম্পল। তাহলে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে দেখো, এটার এলাবোরেটেড ফর্ম। মনে করো যে এটা হচ্ছে অস্টানাইট, এই রিজনটা অস্টানাইট, অর্থাৎ এই উপরে গেলে অস্টানাইট তৈরি হলো। এখন যদি আমরা কুল করি, কুল করে T1 টেম্পারেচারে রেখে দিলাম, তাহলে T1 টেম্পারেচারে এই গ্রিন লাইন ক্রস করার আগ পর্যন্ত অস্টানাইটই থেকে যাবে। যখন এই গ্রিন লাইনে ক্রস করা শুরু করবে, অর্থাৎ এই টাইমটা ক্রস করা শুরু করবে, তখন সে কি পারলাইট তৈরি করা শুরু করবে, পারলাইট তৈরি করবে এবং এখানে গিয়ে সে ফিনিশ হবে। এখন এটা হচ্ছে যে পারলাইট তৈরি হবে, সেটা হচ্ছে ফাইন কোর্স পারলাইট। কেন কোর্স পারলাইট? যেহেতু হায়ার টেম্পারেচারে আছে, T1 হচ্ছে হায়ার টেম্পারেচারের সলিউশন। হায়ার টেম্পারেচারে আমরা জানি ডিফিউশন রেট বেশি। ডিফিউশন রেট যদি বেশি হয়, তাহলে কার্বন অনেক দূর থেকে মুভ করে এক জায়গায় জড়ো হতে পারে, ফলে অনেক দূর পর্যন্ত এরিয়াটা সে ফাঁকা করে ফেলবে। তাহলে অনেক দূর পর্যন্ত ফাঁকা এরিয়াটাকে আমরা বলি ফেরাইট, আর যেখানে জড়ো হচ্ছে সেখানে হচ্ছে সিমেন্টাইট। তাহলে সিমেন্টাইট নেটওয়ার্কটা একটু থিকনেস বেড়ে যাবে। ওকে, এবং মাঝখানের অংশটা ফেরাইটের অংশ অনেক বড় হবে, সেটার নাম হচ্ছে কোর্স। কোর্স মানে হচ্ছে তার গ্রেইনের মাঝখানে যে গ্রেইনের এরিয়াটা বড়, কোর্স মানে বড় বড় সাইজ। হ্যাঁ, ফলে যেহেতু ফেরাইট হচ্ছে ভেরি সফট, তাহলে ডাক্টিলিটি বেশি পাওয়া যাবে, ডাক্টিলিটি বেশি পাওয়া যাবে এবং হার্ডনেস কম এবং স্ট্রেংথ কম পাওয়া যাবে কোর্স পারলাইটে। এখন যদি টেম্পারেচার তুমি আরো নিচে আসো, T2 টেম্পারেচারে আসো, তখন কি ঘটবে? তখন টেম্পারেচার দেখো নোজের নিচে চলে আসছো, নোজের উপরে গেলে দুইটা স্ট্রাকচার পাওয়া যায়, একটা কোর্স খুবই উপরে থাকলে, আর কোর্সের একটু নিচে যদি টেম্পারেচার আমরা আসি ইন্টারমিডিয়েট, ফর এক্সাম্পল T1 প্রাইম টেম্পারেচার, মাঝখানে একটা টেম্পারেচার যদি এখানে এই বরাবর যায়, তাহলে আমরা কি পাবো? ফাইন পারলাইট। ফাইন মানে কি? এখানে এনাফ টাইম পাচ্ছে না, যেহেতু টেম্পারেচার কম, লিটল বিট কম, তাহলে ডিফিউশন রেট কম। ডিফিউশন রেট কম মানে হচ্ছে কার্বন খুব দূর থেকে আসতে পারবে না, কাছাকাছি এসে গ্যাদারিং করে, অর্থাৎ একটা ফেরাইট এবং সিমেন্টাইটের নেটওয়ার্কের মাঝে গ্যাপটা অনেক কম হবে, ফলে ফাইন পারলাইট অর্থাৎ ফাইন পারলাইট তৈরি করবে, যার মাধ্যমে কি পাবো আমরা? ডাক্টিলিটি কম পাবো, যেহেতু ফেরাইট জোন কমে যাবে, ফলে ডাক্টিলিটি কমে যাবে। সাথে সাথে আমরা আরো দুইটা জিনিস পাবো, হচ্ছে হার্ডনেস এবং স্ট্রেংথ বেড়ে যাবে। তাহলে ফাইন পারলাইটের স্ট্রেংথ এবং হার্ডনেস বেড়ে যায়, কিন্তু অপোজিটলি ডাক্টিলিটি কমে যায়, ব্রিটলনেস বেড়ে যায়। তো কোর্স এবং ফাইন দুটা পারলাইট কিন্তু এখানে পাওয়া গেল। এখন
যদি আমরা নোচের নিচে চলে আসি, নোচের নিচে দেখো, নোচের নিচে যদি T2 টেম্পারেচারে যায় তাহলে দুই ধরনের স্ট্রাকচার পাওয়া যেতে পারে, একটা পারলাইট আর একটা বেনাইট। বেনাইটটা কি? বেনাইট হচ্ছে এমন ধরনের স্ট্রাকচার যেখানে যে সিমেন্টাইট নেটওয়ার্কটা আছে সেই সিমেন্টাইট নেটওয়ার্কটা ভেঙে ভেঙে যায়। কারণ এখানে দেখো টেম্পারেচারটা ড্রপ করে অনেক নিচে চলে আসছে, ফলে ডিফিউশন রেট কমে যাচ্ছে। ডিফিউশন রেট যত কমে যাবে সিমেন্টাইট তৈরি হওয়ার রেট তত কমে যাবে। ফলে সিমেন্টাইট একবারে নেটওয়ার্ক তৈরি করতে পারবে না, অর্থাৎ একটা লাইন করতে পারবে না, তার মাধ্যমে লাইনের মাধ্যমে এরকম ডট ডট করে ভেঙে যাবে। এরকম ডট ডট যেটা দেখতেছো এরকম করে সিমেন্টাইটটা ভেঙে ভেঙে যাবে। ভেঙে ভেঙে মানে একটু একটু গঠিত হয় আর গঠিত হতে পারবে না, আবার একটু গঠিত হয় আর গঠিত হবে না, সেটার নাম হচ্ছে বেনাইট স্ট্রাকচার। বেনাইটিক স্ট্রাকচার আবার দুই ধরনের হয়, একটা আপার বেনাইট, একটা লোয়ার বেনাইট। 400 ডিগ্রির উপরে হলে সেটাকে বলি আমরা আপার বেনাইট, 250 থেকে 300-র ভিতর যেটা যদি যে বেনাইট গঠিত হয় সেটাকে বলা হয় লোয়ার বেনাইট। লোয়ার বেনাইট এবং আপার বেনাইটের আরেকটা দুইটা নাম আছে, এটা হচ্ছে অ্যাসিমুথাল বেনাইট, আরটা আছে আর একটা হচ্ছে লেট টাইপের বেনাইট। এক মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে বেনাইট হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে আপার বেনাইট, একটা লোয়ার বেনাইট। লোয়ার টেম্পারেচারে লোয়ার বেনাইট, আপার টেম্পারেচারে আপার বেনাইট। এটা স্ট্রাকচারটা কিরকম আমরা পরবর্তীতে তোমাদের স্লাইড গুলোতে আসবে সেখানে দেখব। এখন এখান থেকে আমরা দেখো এই যে কোর্স পারলাইট হলো, আমরা ইচ্ছা করলে একটা স্ট্রাকচারের ভিতর পারলাইটও রাখতে পারি, বেনাইটও রাখতে পারি, আবার পারলাইট রাখতে পারি, আবার মার্টেনসাইটও রাখতে পারি। কিভাবে? মনে করো কোন একটা স্যাম্পলকে আমরা T1 টেম্পারেচারে কুল করতেছি, T1 টেম্পারেচারে আমরা 50% পারলাইট হওয়ার পর কি করব, ডাইরেক্ট পানিতে ডুবাই দিব। ডাইরেক্ট পানিতে যদি আমি কোয়েন্স করি তাহলে কি হবে, আর টাইম তো পাচ্ছে না, আমরা ইনস্ট্যান্ট টাইমে তাকে কুল করতেছি, তাহলে বাকি যে 50% অস্টানাইট আছে সেটা কি হবে, মার্টেনসাইটে কনভার্ট হবে। তাহলে একটা স্ট্রাকচারের ভিতরে আমরা 50% পারলাইট পেতে পারি, আবার 50% মার্টেনসাইট পেতে পারি। ফর এক্সাম্পল, আমরা কোন একটা স্যাম্পলকে 25 পর্যন্ত পারলাইট নিলাম, তারপর কি করলাম, আরেকটা বাতে নিয়ে যায় তাকে রাখলাম, ফর এক্সাম্পল T3 বাতে নিয়ে যায় আমরা রেখে দিলাম। তাহলে T3 বাতে গিয়ে কি করবে, সে বেনাইট তৈরি করবে। তাহলে মনে করো বেনাইট তৈরি করলো আরো 50%, তাহলে 75% পর্যন্ত হলো। সেখান থেকে আমরা যদি ডাইরেক্ট আবার কোয়েন্স করে দেই তাহলে বাকি 25% মার্টেনসাইট হবে। তাহলে একটা স্ট্রাকচারের ভিতর ইচ্ছা করলে তুমি ভ্যারাইটি অফ প্রপার্টিস নিয়ে আসতে পারবা। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কি প্রসেসে কুলিং করতেছো, কত রেটে কুলিং করতেছো, কোন বাতে করতেছো এবং কোন বাতে কতক্ষণ রেখে দিচ্ছ। হ্যাঁ, তাহলে এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম ফর হিট ট্রিটমেন্ট। তাহলে তুমি কত সময় কোন বাতে কোন স্যাম্পলটাকে কত মিনিট রাখতেছো বা কত টাইম রাখতেছো, তার রেসপেক্টে মাইক্রোস্ট্রাকচার তত পার্সেন্ট চেঞ্জ হবে। তুমি মনে করো ওই বাত থেকে আরেকটা বাতে তুমি নিয়ে যাবা, সেখান থেকে আরেকটা ম্যাটেরিয়ালের স্ট্রাকচার তৈরি হবে, মাইক্রোস্ট্রাকচার। সেখান থেকে যদি তুমি ইনস্ট্যান্ট টাইমে সেটাকে কোয়েন্স করে দাও ওয়াটারে বা অন্য কোনো কুলিং মিডিয়ামে, যে কোনো হতে পারে, সেটা এয়ার কুলিং বা কুল ওয়াটার হতে পারে বা ফগ হতে পারে, যেটাতে তুমি রেগুলার বা কোয়েন্সিং হবে মিডিয়াম আছে, যে কোনো মিডিয়ামে তুমি যদি তাকে কোয়েন্স করো তাহলে সেখান থেকে মার্টেনসাইট তৈরি হবে। তাহলে একটা স্ট্রাকচারের ভিতর আমরা কম্বিনেশন পেতে পারি, পারলাইট, বেনাইট, হ্যাঁ, মার্টেনসাইট, তিনটার কম্বিনেশন নিতে পারি, অথবা যে কোনো একটা তৈরি করতে পারি, মার্টেনসাইট, পারলাইট অথবা বেনাইট। ওকে, তাহলে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই ধরনের ট্রান্সফরমেশন করতে পারি। ট্রান্সফরমেশন করার ফলে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ মেকানিক্যাল প্রপার্টিজ পাই, হার্ডনেস, স্ট্রেংথ, ডাক্টিলিটি এটসেট্রা। ওকে, ফলে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ সার্ভিসে তাকে আমরা ইউজ করতে পারি। স্যার বলো।
স্যার এখানে তো মার্টেন চার্ট তৈরি করতে হলে তো আমাকে 723 থেকে হঠাৎ করে টেম্পারেচার কমায় দিতে হবে না? হ্যাঁ, হঠাৎ করে কমায় দিতে হবে। স্যার আমি যদি এখন T3 তে আসলাম, T3 তে আসার পর তারপর আবার আমি কমাইলাম, তাইলে এটা একটা স্টেজে চলে আসলো না যে আমি 723 থেকে হঠাৎ করে কমানো আর T3 থেকে হঠাৎ করে কমানোর মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। মনে করো 723 থেকে টি3 আসলা, টি3 থেকে তোমাকে কিন্তু রেখে দিতে হবে। টি3 তে রেখে দিবা, যদি মনে করো তুমি টি3 তে রেখে দিয়ে বেনাইট বানাবা, তাহলে তোমাকে টি3 তে কত সময় রাখবা তার উপর ডিপেন্ড করবে কত পার্সেন্ট বেনাইট হবে। বুঝা গেছে? জি স্যার বুঝছি। এখন মনে করো যদি টি3 থেকে তুমি মনে করো সামথিং কিছু অংশ বেনাইট বানাবা, অথবা 20% বা 30%, দেন তুমি কি করবা, তার বাকি অংশ থেকে মার্টেনসাইট বানাবা, তাহলে সেখান থেকে তোমাকে আবার কি করতে হবে, ডাইরেক্ট ওয়াটার কুল করতে হবে। বুঝা গেছে? ওয়াটারে কোয়েন্স করে 700 থেকে সরাসরি 100 সরাসরিতে রুম টেম্পারেচারে। এত তাড়াতাড়ি স্যার কুল করা যায়? এত তাড়াতাড়ি কুল না হলে কি হবে? এই জন্য তো এত তাড়াতাড়ি কুল না হলে স্যাম্পলটা কি হয়, তার মাইক্রোস্ট্রাকচারাল চেঞ্জ হয় না। চেঞ্জ হয়ে সে কি করে, এখানে যদি আমরা এফসিসি স্ট্রাকচার, এখানে যদি মার্টেনসাইট ডাইরেক্ট ওয়াটারে কোয়েন্স করি, তাহলে কি হবে, তার স্যাম্পলের ভিতর ইনস্ট্যান্ট মাইক্রোস্ট্রাকচার এবং ক্রিস্টাল স্ট্রাকচার গুলো চেঞ্জ হতে থাকে, যেহেতু এনাফ টাইম পায় না। তার সাথে সাথে তো কুল হবে। তুমি ওয়াটারে কোয়েন্স করলে দেখবা সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখছো কামারের ওখানে, জি স্যার। কামারের পাশে বসে থাকো, দেখবা যে তার স্যাম্পলটাকে হার্ডনেস করার জন্য সে কি হিট করে লাল বানায়, জাস্ট ওয়াটারে কোয়েন্স করে দিচ্ছে। এই রেড কালার নিয়ে যায় মানে কিন্তু অস্টানাইট বানানো, রেড কালার যদি তৈরি করা মানে অস্টানাইট বানানো। সেখান থেকে ডাইরেক্ট সে কি করতেছে, ঠান্ডা পানিতে ডুবাই দিচ্ছে, ফলে সাথে সাথে দেখবা যে তার রেড কালার চেঞ্জ হয়ে কি হচ্ছে, কালো কালার হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে একটা সাউন্ড তৈরি হচ্ছে, তাই না? জি জি। একটা ধোঁয়া বের হয় এবং সাথে সাথে সাউন্ড বের হয়। ইনস্ট্যান্ট টাইমে যে মানে ইনস্ট্যান্ট টাইমে তার ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ হয় উইথ নয়েজ অফ সাউন্ডের মতো সাউন্ড। ওটা কি মার্টেন সাইট? জি, ওটাই মার্টেনসাইট। কামার যেটা করে ওটাই মার্টেনসাইট বানায়। বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে। ট্রান্সফরমেশন অফ পারলাইট, এটা আগেও দেখাইছি, আবারও দেখাচ্ছি, দেখো। ট্রান্সফরমেশন অফ পারলাইট হচ্ছে, মনে করো এটা সিমেন্টাইট তৈরি হয়েছে, পাশে কি হবে, ফেরাইট, পাশে ফেরাইট হবে, তাহলে দুইটার ভিতর গ্যাপ হচ্ছে 1:7, অর্থাৎ ফেরাইট 7 হয় আর এটা 1 হয়। হ্যাঁ, ইচ্ছা করলে আবার এই ধরনের স্ট্রাকচার হতে পারে। আবার এখান থেকে ইন্টারমিডিয়েটও তৈরি হতে পারে। মনে কর বেসিক্যালি তো আমাদের একটা গ্রেইন থেকে আরেকটা গ্রেইনে পৌঁছার আগ পর্যন্ত এসে প্যারালালি মুভ করতেই থাকবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারমিডিয়েটলি ভাবেও সে গ্রোথ হতে থাকে, এভাবেও গ্রোথ। কিন্তু একটা যখনই গ্রোথ হবে তার পাশে আরেকটা গ্রোথ হওয়া শুরু করবে, অর্থাৎ যখনই সিমেন্টাইট গ্রোথ হবে পাশে হবে ফেরাইট, সিমেন্টাইট ফেরাইট, সিমেন্টাইট ফেরাইট, সিমেন্টাইট ফেরাইট। এখান থেকে আরেকটা ব্রাঞ্চ তৈরি হতে পারে, কিন্তু ব্রাঞ্চ সাথে সাথে তৈরি হওয়ার সাথে পাশে কি হবে, এটা যদি ফেরাইট হয় পাশে হবে সিমেন্টাইট। ওকে, এইভাবে জাস্ট পারলাইটটা ট্রান্সফরমেশন গ্রোথ হয়। এটা অনেক ক্লোজ ভিউ। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ বেনাইট। বেনাইট হচ্ছে লিফ, গাছের পাতা দেখছো না, গাছের পাতার মতো অনেকটা হচ্ছে মানে নাইফের মতো অনেকটা, আবার আরেকটা হচ্ছে গাছের লিফের মতো, একটা নিডিল স্ট্রাকচারের মতো। দেখো নিডিল, প্রত্যেকটা একটা করে নিডিল, এই যে নিডিল মানে শার্প নিডিল, ছুরির মতো দেখতে, অনেকটা শার্প নিডিলের মতো স্ট্রাকচার তৈরি, সেটা হচ্ছে বেনাইট স্ট্রাকচার। শার্প নিডিলের যে অংশ দেখতেছো সেখানে হচ্ছে এখানে এই সিমেন্টাইট গুলা ভেঙে ভেঙে যাওয়া। এখানে হচ্ছে এটা হচ্ছে 300, দেখো 348 ডিগ্রি টেম্পারেচারে যেটা গঠিত হয় সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাসিকুলার টাইপের স্ট্রাকচার। ওকে, অ্যাসিকুলার কার্বাইড। হ্যাঁ, কার্বাইডটা কি সিমেন্টাইট, সেটাকে বলা হয় কার্বাইড। লোয়ার টেম্পারেচারে কার্বাইড কুড বি এপসিলন কার্বাইড, এটার নাম দেওয়া হচ্ছে এপসিলন। বেনাইট প্লেট হ্যাভ irrotational habit planes. Ferrite in benite plates possess different orientation relationship relative to the parent or austenite.
দেন দোজ দ্য ফেরাইট ইন পারলাইট। এখানে আরো ভালো করে দেওয়া আছে, দেখো স্ট্রাকচারটা। এটা হচ্ছে কি পারলাইট, এটা হচ্ছে পারলাইট, যেটা 720 ডিগ্রি টেম্পারেচার উপরের টেম্পারেচারে গঠিত হয়। এটা হচ্ছে বেনাইট অবটেন বাই আইসোথার্মাল ট্রান্সফরমেশন এট 290 ডিগ্রিতে। এখানে দেখো এই নিডিলের মতো, এদের নিডিলের মতো স্ট্রাকচার তৈরি হচ্ছে, নিডিলের মতো। এটা নিডিল টাইপের স্ট্রাকচার। নিডিল কেন তৈরি হচ্ছে? যখন সিমেন্টাইটটা এক জায়গায় থেকে জড়ো হতে পারতেছে না, ফলে কেউ ভেঙে ভেঙে যাচ্ছে, ফলে এই ধরনের স্ট্রাকচারটা বেসিক্যালি তৈরি হয়। বেনাইট অবটেন আইসোথার্মাল ট্রান্সফরমেশন এট 180 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বেনাইটের আরেক ধরনের স্ট্রাকচার। আর এটা হচ্ছে মার্টেনসাইট স্ট্রাকচার। মার্টেনসাইট স্ট্রাকচার হচ্ছে নিডিল লাইক স্ট্রাকচার, নিডিল লাইক, ঠিক আছে, নিডিল লাইক স্ট্রাকচার। এখানে কুলিং কার্ভ গুলো দেওয়া আছে, দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট কুলিং কার্ভ, আগে ছিল আইসোথার্মাল কুলিং কার্ভ, এটা হচ্ছে কনস্ট্যান্ট কুলিং কার্ভ। তাহলে যদি আমি কুলিং এক্সট্রিমলি স্লো করি, যেটা মনে হয় ফার্নেস কুলিং বলা হয়, অর্থাৎ স্যাম্পলটাকে হিট করে ফার্নেসের ডোর সব ক্লোজ করে রাখা হয়, তাহলে এক্সট্রিমলি স্লো কুলিং হয়। তাহলে 1 নাম্বার। তারপর হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে আমরা বেসিক্যালি তাকে বলা হয় অ্যানিলিং প্রসেস। 3 নাম্বারটাকে বেসিক্যালি বলা হয় নরমালাইজিং প্রসেস, যদি এয়ারে কুলিং করি, যদি কুলিং রেট আরো বাড়ায় ইত্যাদি। এটা হচ্ছে বেনাইট তৈরি করবে। তাহলে এই কুলিং রেটে কি হবে? 50%। 5 নাম্বার দেখো 50% কি করবে পারলাইট এন্ড 50% মার্টেনসাইট বা বেনাইটের অংশ কিছু থাকবে, এইভাবে কুলিং হবে। এটা হচ্ছে যদি আমরা কনস্ট্যান্ট কুলিং করি, কুলিং করতেই থাকি। আর এটা হচ্ছে কি, দেখো যদি কোনো কারণে এই নোজকে টাচ করে যায়, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল কুলিং রেট। ক্রিটিক্যাল কুলিং রেট কে সবসময় অ্যাভয়েড করতে হবে যদি আমরা মার্টেনসাইট পেতে চাই। তাহলে এই ক্রিটিক্যাল কুলিং এর চেয়ে ফাস্টার কুলিং করলেই আমরা মার্টেনসাইট পাবো। যদি ক্রিটিক্যাল কুলিং কে যদি যায়, তাহলে বাই চান্স সে পারলাইট তৈরি করতে পারে। সেটাকে অ্যাভয়েড করতে গেলে মাস্ট বি নোজকে অ্যাভয়েড করে দিতে হবে। এখানে প্রত্যেকটা কুলিং কার্ভের 1, 2 থেকে 8 পর্যন্ত বর্ণনা করা আছে। ভেরি সিম্পল। 1 নাম্বার হচ্ছে যে তুমি এক্সট্রিমলি স্লো কুলিং করবা, তারপর 2 নাম্বার একটু ফাস্টার কুলিং, এভাবে কুলিং রেটটা ডিফাইন করা আছে। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলা পরীক্ষায় আসে না। পরীক্ষা আসে তোমাদের টিডিডি ডায়াগ্রাম ড্র করতে বলা হয়, এবং এই যে এতগুলা যে রিলেশন দেখলা, এগুলা বেসিক্যালি হিট ট্রিটমেন্টে আছে। সেই হিট ট্রিটমেন্ট সেকশনে আমরা কিন্তু আবার এই জিনিসগুলো পড়বো। হিট ট্রিটমেন্ট সেকশনে যখন আমরা পড়বো, দেখেন এখানে একটা আরেকটা কার্ভ দেওয়া আছে, দেখো 8 এ এসে আবার কনস্ট্যান্টে রাখা হয়েছে, আবার কনস্ট্যান্টে রাখা হয়েছে একটা কার্ভ। এটা কিন্তু আরেকটা, অর্থাৎ যদি আমরা লোয়ার বেনাইট তৈরি করি, এটা হচ্ছে লোয়ার বেনাইট তৈরি করে দেওয়া। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা ফেজ ডায়াগ্রাম এন্ড টিটিডি ডায়াগ্রামের বেসিক যে থিং গুলা। এখন এই ডায়াগ্রাম এর রিলেটেড আমরা হিট ট্রিটমেন্ট দেখবো, অর্থাৎ এই ডায়াগ্রাম থেকে আমরা বেসিক্যালি হিট ট্রিটমেন্ট কি করে করা হয় সেটা দেখবো নেক্সট। সেখান থেকে এক সেট কোশ্চেন হয়। আর তোমাদের যে ফেজ ডায়াগ্রাম এবং টিটিডি ডায়াগ্রাম, এটা মিলে প্রায় 2 সেট কোশ্চেন হয়, 2 সেট। ওকে, এখান থেকে 2 সেট কোশ্চেন হবে। আর বেসিক্যালি হিট ট্রিটমেন্ট থেকে এক সেট কোশ্চেন হবে। তারপরে আমরা এই ডায়াগ্রামগুলো, অর্থাৎ এই ফেজ ডায়াগ্রাম এবং হিট ট্রিটমেন্ট মিলে আমরা বিভিন্ন স্টিল পাই বা বিভিন্ন কাস্ট আয়রন পাই। সেখানে টাইপস অফ স্টিল আছে, টাইপ অফ কাস্ট আয়রন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ স্টিল, ক্লাসিফিকেশন অফ কাস্ট আয়রন। সেটা কোথা থেকে পাওয়া যায়? এই ফেজ ডায়াগ্রাম থেকে। এই ফেজ ডায়াগ্রাম থেকেই দুটা আলাদা আলাদা জিনিস পাওয়া যায়, বিভিন্ন স্টিল পাওয়া যায়। সেগুলোর আমরা ক্লাসিফিকেশন গুলা দেখবো। সেখান থেকে এক সেট কোশ্চেন হয়। তারপরে তোমাদের আছে নন ফেরাস গ্রুপ অ্যালয়, যেমন নন ফেরাস হচ্ছে অ্যালুমিনিয়াম, সেখানে হচ্ছে কপার আছে, ক্রোমিয়াম আছে, ওকে, বা সিলভার আছে, ম্যাঙ্গানিজ আছে, বিভিন্ন ধরনের ব্রোঞ্জ, ব্রাস, এগুলা বিভিন্ন ক্যাটাগরিজে ভাগ করেছে। নন ফেরাস গ্রুপ। নন ফেরাস গ্রুপ থেকে সাধারণত এক সেট কোশ্চেন হয়। ফাইনাল টপিক যেটা তোমাদের, সেটা হচ্ছে পাউডার মেটালার্জি, যেটা তোমরা প্রোডাকশন প্রসেসে করে আসছো। সেখান থেকে আবার এক সেট কোশ্চেন হয়। ওটা ভেরি সিম্পল, তোমরা যেহেতু করে আসছো তাড়াতাড়ি বুঝবে। ওটা মানে একটা ক্লাস হলেই যথেষ্ট, একটা ক্লাসের জন্য হয়তো দেখবে তোমরা এক সেট পাচ্ছ। কিন্তু তার আগে যে টপিক গুলা, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা হিট ট্রিটমেন্ট দেখবো, সেখানে ইম্পর্টেন্স, তারপরে যে ক্লাসিফিকেশন এবং কাস্ট আয়রন, স্টিল, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। এই টপিক গুলা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, যেখানে 2টা ডায়াগ্রাম সবচেয়ে বেশি দরকার। একটা হচ্ছে
ফেজ ডায়াগ্রাম, যেটাকে আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রাম, আর একটা হচ্ছে টিটিডি ডায়াগ্রাম। এই দুইটা ডায়াগ্রামের রিলেশন তৈরি করে আমরা বেসিক্যালি হিট ট্রিটমেন্টটা দেখব এবং এর ক্লাসিফিকেশন গুলো কিভাবে করা হয় সেগুলো দেখব। হ্যাঁ, তাহলে আমাদের এই দুই ডায়াগ্রামটা মাথায় ঢুকে নিতে হবে, অর্থাৎ ফেজ ডায়াগ্রাম এবং টিটিডি ডায়াগ্রাম। দুইটা ডায়াগ্রাম যদি আমরা ভালো করে বুঝি, তাহলে বাকি টপিকস গুলা, বাকি কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়া খুব সহজ। আর কোনো কোশ্চেন আছে? স্যার বলে ফেলো। স্যার আমার এই যে ফেজ ডায়াগ্রাম একটা কোশ্চেন ছিল বলো। স্যার। ইউটেকটিক যে টেম্পারেচার লাইন আছে, ওই লাইনের নিচে মাইক্রোস্ট্রাকচার আর এই রুম টেম্পারেচারের মাইক্রোস্ট্রাকচার কি স্যার সেম হবে ইউটেকটয়েডের? ইউটেকটয়েড টেম্পারেচারে ইউটেকটয়েড লাইনের নিচে যে মাইক্রোস্ট্রাকচার, হ্যাঁ, জি। সেখানে কি কি থাকবে? স্যার এখানে থাকবে হচ্ছে আলফা আর হচ্ছে ইউটেকটিক মিক্সচার, প্রাইমারি আলফা ইউটেকটিক মিক্সচার। সিমেন্টাইড আলফা থাকবে না। মানে তুমি কোন পাশের অ্যালয়ের কথা বলতেছো? স্যার, ইউটেক ডাইরেক্ট হচ্ছে 0.8% অ্যালয় না, স্যার 0.4% অ্যালয়। কোন পার্সেন্টের অ্যালয়ের কথা বলতো? স্যার আমি বলতেছি স্যার একটা অ্যালয়ের কথা বলো। পয়েন্টের নিচে স্যার, পয়েন্টের নিচে বলতে যাচ্ছে। যে 1 হ্যাঁ, কত পার্সেন্ট? স্যার এই যে ইউটেকটিক রিঅ্যাকশন, 1% কার্বন। ইউটেকটিক রিঅ্যাকশন কার্বন কত পার্সেন্ট থাকবে? স্যার আমি ইউটেকটিক রিঅ্যাকশন বলতেছি স্যার। ইউটেকটিক মানে 0.8%। 0.8%। ইউটেকটিক মিন্স হচ্ছে এখানে তিন ধরনের অ্যালয় থাকতে পারে। এই ইউটেকটিক লাইন, এটা হচ্ছে ইউটেকটিক না, ইউটেকটয়েড, যেহেতু সলিড স্টেট। ইউটেকটয়েড লাইনের এখানে তিন ধরনের মাইক্রোস্ট্রাকচার হতে পারে। লেফট সাইডে একটা ইউটেকটয়েড লাইন, ইউটেকটয়েড অ্যালয় বরাবর একটা, আর রাইট সাইডে একটা। তিন ধরনের মাইক্রোস্ট্রাকচার থাকতে পারে, তাই তো? কথাটা বুঝছো কি বললাম? স্যার স্যার এই যে মানে স্যার অ্যাসাইনমেন্টে স্যার দিছিলেন অ্যাসাইনমেন্টটা স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে কি দিছিলাম? স্যার অ্যাসাইনমেন্টে কি দিছিলাম সেটা বলো। স্যার ফর যে টিন আর লেডার টিনের যে ইয়াটা স্যার অ্যালয়। লেটার টিনের দিছিলাম, সেখানে হচ্ছে যে পার্শিয়াল কিন্তু ছিল। পার্শিয়াল, দুই স্যার, পাশে এমন পার্শিয়াল one ছিল না, আলফা বিটা। জি স্যার আলফা বিটা ছিল। এবং রুম টেম্পারেচারে তার পার্সেন্টেজ কত ছিল? 1% মেবি, তাই তো? জি স্যার 1%। সলিবিলিটি ছিল 1%। এখন বলা হয়েছিল যে জাস্ট বিলো ইউটেকটয়েড লাইন মাইক্রোস্ট্রাকচার কি হবে, তাই তো? জি রুম স্যার টেম্পারেচারের কথা বলা হয়েছে। আরেকটা রুম টেম্পারেচার বলা হয়েছে স্যার, দুইটাই বলা হয়েছে। আরেকটা রুম টেম্পারেচারে, ইটস এ গুড কোশ্চেন। তাহলে আমাদের যখন ইউটেকটয়েড টেম্পারেচারের নিচে জাস্ট বিলো মাইক্রোস্ট্রাকচার, সেখানে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি থাকবে? স্যার প্রাইমারি একটা থাকবে আলফা। হচ্ছে প্রাইমারি আলফা, জি প্রাইমারি আলফা, আর বাকিটা থাকবে কি? ইউটেকটয়েড মিক্সচার। ইউটেকটয়েড মিক্সচার, গুড, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জাস্ট বিলো দুইটা, একটা মাইক্রোস্ট্রাকচার হবে, সেটা হচ্ছে প্রাইমারি আলফা থাকবে, আর বাকি অংশ হবে ইউটেকটয়েড মিক্সচার। এখন আমরা যখন রুম টেম্পারেচারে যাব, তখন কি ঘটবে? একটা জিনিস মাথায় রাখবা, রুম টেম্পারেচারে যখন থাকবে তখন এই আলফার পরিমাণটা কমতে থাকবে। কারণ কেন? যে আলফার ম্যাক্সিমাম সলিবিলিটি এখানে ছিল ফর এক্সাম্পল 9%, তাই না? জি স্যার। আলফা ম্যাক্সিমাম 9% পর্যন্ত হতে পারে, কিন্তু রুম টেম্পারেচারে গিয়ে সে কিন্তু 1%, তাই না? কি কত পার্সেন্ট ছিল? 1%। হ্যাঁ, 1%। তাহলে যে আলফা ছিল, তুমি রুম টেম্পারেচারে একই ডায়াগ্রাম হবে, সেখানেও প্রাইমারি আলফা থাকবে, সেই আলফাটা সিঙ্ক হয়ে যাবে। সিঙ্ক মানে কি হবে? কমে যাবে স্যার, সংকুচিত হয়ে কমে যাবে। যাবে। হ্যাঁ, সিঙ্ক, বিকজ এটা হচ্ছে সলভান্ট লাইন, সলভান্ট। মানে একটু কম দেখাতে হবে, তাই তো স্যার ওখানে? হ্যাঁ, বুঝি নাই। আমি যদি ডায়াগ্রামটা আঁকি, তাহলে সেখানে আমি আলফার পরিমাণটা কম দেখাবো আর এই আলফা বিটার পরিমাণটা বেশি দেখাবো। হ্যাঁ, কম দেখাবো। হ্যাঁ, যেটা ইউটেকটয়েড মিক্সার, সেটার পরিমাণটা পরবর্তীতে রুম টেম্পারেচার একটু বেশি দেখাবো। এই কাহিনী সেম, আর ডায়াগ্রামটা মাইক্রোস্ট্রাকচার অলমোস্ট সেম,
কিন্তু যে প্রাইমারি আলফাটা আসলো সেই আলফাটার পরিমাণটা একটু কমে যাবে রুম টেম্পারেচারে, কারণ এটা সলভেন্স লাইন, অর্থাৎ যত নিচের দিকে যাবে তত সে পরিমাণ অর্থাৎ আলফা কমতে কমতে থাকবে। মনে কর রুম টেম্পারেচারে যদি 0 হয় তাহলে রুম টেম্পারেচারে কি আলফা থাকবে? রুম টেম্পারেচারে প্রাইমারি আলফা তখন কি হবে? নাল, না থাকবে না। থাকবে না। বাকি শুধুমাত্র কি থাকবে এখানে 100%, যেটা যদি মনে করো 100% কে এসে ইউটেকটিক মনে করো সেটা যদি লেড হয়, হ্যাঁ, আর সিমেন্টাইট বা এই পাশে যেটা থাকবে এই পাশে, আর এই পাশে যেটা থাকবে এই দুটো খালি। অর্থাৎ যে টেম্পারেচারে তুমি যাও সেই টেম্পারেচারে কি করবা? প্রথম কাজ হবে তোমাকে হরিজন্টাল লাইন ড্র করা, দুই পাশে কি আছে দেখবা, ঠিক আছে? স্যার মাইক্রোস্ট্রাকচারে দুই পাশে আলফা, কি আছে, আলফা বিটা দুইটা স্যার বড় ছোট আকারে না দেখায় জাস্ট অ্যামাউন্টটা বের করে দিলে তো হবে স্যার। অ্যামাউন্ট বের করে দিলে তো কম্পোজিশন দেখালেও তো হচ্ছে না স্যার, সেটা হ্যাঁ বলতে স্যার, হ্যাঁ। অ্যামাউন্ট বের করে দেখালে তো হবে না, সেখানে তুমি প্রাইমারি আলফাটাকে বড় রেখেই দিছো, তাহলে তো আর হচ্ছে না, তাহলে তো বোঝা যাচ্ছে না। তুমি এখানেও যে প্রাইমারি আলফা পাইছো, এখানেও যদি প্রাইমারি আলফা সেম রাখো তাহলে তোমার মাইক্রোস্ট্রাকচার তো আর সেম হলো না, হলো সেম। ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, তোমাদের কথা ভালো বুঝি না, আমার কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার জয়। তাহলে এই কথাটা মনে রাখবা, যখন ইনটেকটয়েডের নিচে আসবে তখন মাইক্রোস্ট্রাকচার যেটা হবে, আমাকে যখন রুম টেম্পারেচারে যাব তখন দেখব যে এই টেম্পারেচারে আলফা কত পার্সেন্ট ছিল এবং পরবর্তীতে রুম টেম্পারেচারে আসে আলফাটা কত পার্সেন্ট আছে। যদি কমে যায় তাহলে আমাকে যে আলফা এখানে পাবো সেই আলফাটা এখানে কি দেখানো যাবে না, কমানো দেখাইতে হবে, অর্থাৎ ন্যারো হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। গুড, এইটুকু বুঝলে হবে, আর কিছু জানা দরকার নেই। আর কারো কোশ্চেন? তাহলে ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে হিট ট্রিটমেন্ট শুরু করব। আজকে তোমাদের এই চ্যাপ্টার যে 3 আছে সেটা শেষ হলো। এটা একটু তোমরা বাসায় একটু সামারি করো, কোথাও যদি প্রবলেম তৈরি করো মানে বুঝতেছো না আমাকে কোশ্চেন করো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। যে কোনো প্রবলেম যে জায়গায় বুঝবে না আমাকে আবার কোশ্চেন করতে পারো। এটা একটু বাসায় তোমরা একটু দেখো। বেসিক্যালি তোমরা শুরু করবে হচ্ছে আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রাম, কারণ এরপর থেকে যে আমাদের সিলেবাসটা আসবে সেটা আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রামের উপরেই। তো এটা একটু ভালো করে দেখো, এটা কোথাও কি প্রবলেম কেন হচ্ছে, যদি বুঝো না বুঝো তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে? এই কোর্সটা হচ্ছে ইন্টারেস্টিং যদি তুমি বোঝো, আর যদি না বোঝো তাহলে মনে করবা যে খুবই কঠিন, ডিফিকাল্ট। আর যদি বোঝো তাহলে মনে করবে যে এটা খুবই সুন্দর একটা এবং ভালো লাগতেছে কোর্সটা করে। যদি বুঝো, মানে এখানে মুখস্থ করার কিছু নাই, জাস্ট স্টেপ বাই স্টেপ জিনিসগুলো চলে আসবে, মুখস্থ করার কিছু নাই। অনেকটা যদি তোমরা মনে করো প্রবলেমের মতো, এটা অনেকটাও প্রবলেমের মতো। এটা এখানে বোঝার অনেক কিছু আছে। এটা হচ্ছে গদবাদা ইন্ট্রোডাকশন টাইপের, তুমি ইচ্ছা করলে একটা টপিকস দিলাম আর লিখে দিলা এইচ এর মতো করে, সেটা সম্ভব না। এটা প্রত্যেকটা লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, ওকে? মানে এটা লজিক্যাল এক্সপ্লেনেশনের মাধ্যমে বুঝাইতে হবে, প্রত্যেকটার একটা লজিক আছে, কেন হইলো, কিভাবে হইলো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা জি স্যার। হিট ট্রিটমেন্ট শুরু করবো। আলাপ স্যার।